What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube channel, Busy Rider. And একটা জিনিস নিয়ে খুবই কন্ট্রোভার্সি চলতেছে, খুবই কন্ট্রোভার্সি। সেটা হচ্ছে বাইকের কর নিয়ে। আসলে বাইকের কর কি আসলে আমাদের বাইকারদের জন্য প্রযোজ্য? বলেন তো, এটা কেমন যুক্তিযুক্ত কথাবার্তা? তো কর কাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত? যদি কোনো শৌখিন প্রোডাক্ট হইতো তাহলে কর দিতাম স্বাচ্ছন্দ্যে, কোনো প্যারা ছিল না। কিন্তু কথা হইলো, আমাদের প্রোডাক্টটা শৌখিন না রে ভাই, আমাদের প্রোডাক্ট তো নিত্য প্রয়োজনীয় জিনিস। তো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যদি কর দিতে হয়, তাহলে তা আমার পোশাকের উপরেও কর দিতে হয়। দেখা গেছে যে আমি যে পোশাকটা পরছি, এই পোশাকের উপরে কর দিতে হবে। তবে আমি ভ্যাট তো দিতেছি, এটার উপর তো আমি ভ্যাট দিতেছি, তাই না? আবার যে এই পোশাকটা বিক্রি করতেছে, যেই বিজনেসম্যান বা যে ব্যবসায়ী, সে কিন্তু আবার কর দিচ্ছে এই বিজনেসের উপর, ভ্যাট দিচ্ছে, সরি, ভ্যাট দিচ্ছে। তো সব কিছু মিলায় কিন্তু সরকারের কোষাগারে কিন্তু রাজস্ব জমা হচ্ছে। আর একটা জিনিসের উপর, এই বাইক যখন বাংলাদেশে আসে, ইন্ডিয়াতে দেখেন ৮০,০০০ টাকা দিয়ে কিন্তু বাইক পাওয়া যায়, ভালো ভালো কন্ডিশনের, মানে ভালো ভালো সেগমেন্টের বাইক পাওয়া যায়। ইন্ডিয়াতে যেই বাইক হচ্ছে ৮০,০০০, বাংলাদেশে সেটা আস্তে আস্তে ২-২.৫ লাখ টাকা হয়ে যায়। তো এরকম, বা হ্যাঁ, এরকমই হয়, মানে ১২৭% বা এমন ভ্যাট অ্যাড হয়। তো যেহেতু অ্যাড হয়, এত পার্সেন্ট ভ্যাট অ্যাড করে তারপর আমরা শুল্ক মুল্ক দিয়ে যা পারতেছে, এই শুল্ক সেই শুল্ক সব কিছু অ্যাড করে দেন হচ্ছে আমরা বাইকটা নিতে পারি। নেওয়ার পরে আবার রোড ট্যাক্স, বাইকের রোড ট্যাক্স আছে, তারপরে রেজিস্ট্রেশন কস্ট আছে, সব কিছু মিলায়া মানে আমরা চালাইতেছি সব কিছু মাইনা টাইনা, তারপরে রাস্তার মধ্যে বাইক নামাইতেছি, নামায় তারপরে আবারও বছর বছর নতুন নিয়মের যেই ইয়েটা করবে বললো আর কি, যে এত কিছু করার পরে আবার ১০০ থেকে ১১০ সিসি বাইকের মধ্যে আপনার কোনো কর হবে না, মানে কোনো কর হবে না। কিন্তু ১১১ থেকে ১২৫-এর সিসিগুলো বাইক আছে, এই সিসি বাইকগুলোর মধ্যে ২,০০০ টাকা করে কর নির্ধারণ করা হয়েছে। আর ১২৬ থেকে ১৬৫, এগুলোর মধ্যে ১৬৫ না ৭৫, তো এইগুলোর মধ্যে আবার ৫,০০০ টাকা। তো ওই ক্যাটাগরির মধ্যে ৩ নাম্বারটার মধ্যে আমি পড়ে গেছি। তো ৫,০০০ টাকা আমার পার ইয়ারে দিতে হবে। তারে ভাই, যেই লোকটা বাইক চালায় বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট, রাইড শেয়ার করে যারা, তো তারা দেখেন কত কষ্টে মষ্টে কিস্তিতে নিয়ে ভাই বাইক কিনে শুধুমাত্র রাইড শেয়ার করার জন্য। দেখা গেছে যে যেই লোকটা ৫,০০০ টাকা ওই মাসটায় দিবে বা ১০,০০০ টাকা ওই মাসটায় দিবে, সেই মাসটায় কিন্তু তার অনেক কষ্ট করে চলতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা পাঠা বা উবারে রাইড করে, তাদের দিকে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে তারা সারাটা দিন কি পরিমাণ কষ্ট করে, এবং ৫০-৬০ কিলোমিটার তারা চালায় তারা সংসার চালাইতেছে। আর এটা বাইরে ভাই, তো এই মানুষগুলোর উপরে জুলুম কইরা, বা আমাদের মতন মধ্যবিত্তদের উপর জুলুম কইরা ভাই কিভাবে আম, কিভাবে হবে ভাই? আমরা তো অলরেডি জুলুমের মধ্যেই আছি। কেমন জুলুমের মধ্যে আছি? রাস্তাঘাটে বেরোতে গেলে আমরা রোড ট্যাক্স দিয়ে সব রেজিস্ট্রেশনের পেপার, বৈধ পেপার টেপার নিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাতে পারতেছি না ঠিকঠাক মতো। দেখেন আমার ক্যামেরার মধ্যে যতটুকু ধরা পড়তেছে, দেখেন এটা ডানে চাকাইতেছি টেসলা, মানে অটো, বামে অটো, চারিদিকে অটো, কিন্তু এগুলোর কিন্তু কোনো নিবন্ধিত কোনো কিছুই নাই। এগুলো কোনো নিবন্ধিত কিছু নেই, এগুলোকে না দিতে পারবে মামলা, না দিতে পারবে কোনো কিছু। আর হঠাৎ হঠাৎ তাদের ওই যে সুরসুরি জাগে, মানে কি বলে এটারে, মাঝে মাঝে আহ, ওনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সুরসুরি জাগে, তখন কিছু কিছু টনক নড়লে কিছু কিছু রিক্সাকে ডাম্পিং করে তারা ভিডিও করে দেখায় যে তারা আসলে অ্যাকশনে আছে।
আরে ভাই এমনি কি হবে নাকি? আপনি এগুলা নিয়ন্ত্রণ করেন। দেশে যে এত বিদ্যুৎ সংকট, কি বলে, বিদ্যুৎ সংকট হবে বা হচ্ছিল, যে কিছুদিন আগে যে তেলের সংকটের পরে যে বিদ্যুৎ সংকটটা দেখা দিল, গ্রাম অঞ্চলের মধ্যে যে বিদ্যুৎ দেখা একদমই, বিদ্যুৎ ছাড়াই ধরতে গেলে সারাটা দিন চলছে। তো কেন চলছে? আপনি ঢাকা শহরকে পুরো ঠিকঠাক রাখা পুরো বাংলাদেশটাকে দিচ্ছেন কানা বানায়া। তো এইভাবে যদি হয়, আর গ্রামের সব যারা চাষবাস করে খাইতো, তাদের এখন মাথার মধ্যে একটাই ধান্দা, যে ঢাকায় আসবো, ঢাকায় আইসা আমি এখন অটো চালাবো। হ্যাঁ, ভাড়া মারলেই আমার পার পার ডে আমার 1,500 2,000 টাকা খাড়া। তারপরে জমা দিলাম আমি 400 কত টাকা জমা, এটা আমার এক্স্যাক্টলি জানি না আমি। তো কিছু টাকা জমা দিয়ে তারপরে তাদের কিন্তু 1,000 1,500 টাকা থাকে। যাই হোক, তো এই অটো রিক্সা যারা চালায়, তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম থেকেই আসছে। তো গ্রাম থেকে যে আসছে, এখানে দেখেন চেইনটা কিভাবে কাজ করছে। আপনার গ্রাম থেকে যখন আপনি আসবেন, আসলে কিন্তু আপনার কৃষিকাজ যারা করে, তাদেরও কিন্তু একটা লোকের ঘাটতি পড়ে। তো সেখানে যদি লোকের ঘাটতি পড়ে যায়, তখন কিন্তু আবার আপনার আমাদের যে মেইন যে খাদ্য ভাণ্ডার যেগুলা, এগুলাও কিন্তু আস্তে আস্তে টান পড়া শুরু করবে। এই রিসেন্ট দেখেন যে বন্যাটা হইলো, বৃষ্টি হইলো, তো এই বৃষ্টির মধ্যে দিয়ে কত পরিমাণ যে ধান, হেক্টরে হেক্টরে ধান আমাদের নষ্ট হয়েছে। তো এই মানুষগুলো যদি সেখানে থাকতো, তাহলে সবাই মিলে কিন্তু কাজ করলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছুটা হইলেও আপনার, কিছুটা না অনেকটাই আপনি ইয়া করতে পারতেন, কি বলে, লাঘব করতে পারতেন। তো এই সব জিনিসগুলো কারো মাথায় আসে না। তো কথা ছিলাম হচ্ছে এই যে ইয়ে নিয়ে, বাইকের যে কর নিয়ে। ভাই কর কেন দিব ভাই? কোনো লজিক বা ভ্যালিড কোনো কিছু যদি থাকতো, কারণ থাকতো, তাহলে আমি কর দিতাম। তো এটা কোনো ভ্যালিড কোনো রিজনও না রে ভাই। এটা কোনো কথা হইলো? একটা জিনিস বের করবে, বের করে এটা নিয়ে কথা উঠাবে, এটা নিয়ে কয়েকদিন যাবে, তারপরে আবার এটার মধ্যে কিছু একটা নিয়ম কানুন বসায় দিয়ে মানুষের সান্ত্বনা দিবে। যেমনটা হয়েছে তেলের বিষয়ে। তেলের এত লাইন, এত লাইন, হ্যাঁ, মানে মানুষ 6-7 ঘন্টা, আমি নিজেই 6 ঘন্টা দাঁড়াইছি। যে মানুষ মনে করেন 6 মিনিট দাঁড়াইতে পারি না, ইয়ের মধ্যে পাম্পের মধ্যে 6 মিনিট দাঁড়াইতে হবে দেখে ফুয়েল না নিয়ে যাইতাম, চলে যাইতাম বা চলে আসতাম, সেই মানুষ 6 ঘন্টা দাঁড়ায় আছি। আর মানুষ তো একদিন দাঁড়াইলে পরের দিন যে ফুয়েল নিত। তো এই জিনিসগুলো তো মানুষের মাথায়ও নাই এখন। কারণ যখন যেটা আসে, তখন যেটা কয়দিন পরে ভুলা যায়। তো কাহিনী যেটা হইছে, ওটার মতোই একটা কিছু হবে, যে দাম টাম বাড়ায় দিবে বা এমন কিছু একটা হবে, যে রেজিস্ট্রেশনের টাকা বাড়াবে। অলরেডি রেজিস্ট্রেশনের মনে হয় টাকা বাড়াইয়া দিছে বাইকের। তো এইটা ভাই, এটা কেমনে কি হইলো ভাই? এটা কোনো কথা? হ্যাঁ, বাইকের কর দিতে হইব, এটা কোনো কথা? আর ভ্যালিড কোনো রিজন দেখাক, তাহলে আমরাও দিব। কারণ আমাদের এই বাইক তো শৌখিন বাইক না ভাই, আমরা তো এটা লাক্সারির জন্য ব্যবহার করতেছি না। আমরা যদি আমাদের, আবার দেখেন করটা নিয়ে কি করবে, দেখেন করটা নিয়ে করবে হচ্ছে আমাদের, এখানে সিগন্যাল দাঁড়াইছে না, করটা নিয়ে আমাদেরই তো সুবিধা দিবে, তাই না? আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই তো বিভিন্ন ধরনের কাজ, এই দেখ গেছে। তো জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তো বিভিন্ন ধরনের এই যে উন্নয়নমূলক কাজ করা হয়। তো এই যে জিনিসগুলা, তো আমাদের টাকা নিয়েই তো করবে, তাই না? তা আমাদেরকে রিজন দেখাক যে হ্যাঁ, আপনার এটা শৌখিন প্রোডাক্ট, আপনার এটা শৌখিন প্রোডাক্ট, আপনি এই জন্য বা এইভাবে আপনি ট্যাক্স দিবেন। যদি আমার এটা 1000 সিসির বাইক হইতো, তাহলে বুঝতাম আমার এটা শৌখিন প্রোডাক্ট। যদি আমার এটা 1 কোটি টাকার গাড়ি হইতো, তাহলে আমি বুঝতাম এটা শৌখিন প্রোডাক্ট। আপনি যেখানে দরকার সেখানে না করে আপনি আপামর জনগণের উপর ভার চাপায় দিতেছেন। চাপায় দিয়ে আবার আপনি উন্নয়নমূলক কাজ করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন না ভাই? এটা হবে না ভাই, এটা এটা আমরা কেউ মানবো না। তো এটা 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 যদি হয়, তাহলে আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আহ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমি রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, যে আপনি এটা একটু পুনর্বিবেচনা করে দেখেন, যে বাইকের যেন কর না দিতে হয়। কারণ এটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখেন অনেক মানুষ এটা দিয়ে, এই বাইকটা দিয়ে কিন্তু তাদের সংসার চালাইতেছে, রুটি রুজির কাজ করে। তো এই জিনিসটা করেন না, একটু পুনর্বিবেচনা করতে হবে।
তো জ্যামের যে অবস্থা, সিগন্যালে পড়ে গেলাম। তো এই হলো অবস্থা। তো আমার একটাই কথা ভাই, আমাকে ভ্যালিড রিজন দেখাবেন, আপনারা বলবেন যে হ্যাঁ আপনারা যখন তখন মন চাইলো। কে ভাই এগুলা সিদ্ধান্ত দেয় আমি বুঝি না, কে এই নীতি নির্ধারণ করে? হ্যাঁ, কার মাথায় এইসব ঘুরে যে মানে একটু মানুষের, আমরা তো ভাই এমনি বাসের উপরে আছি রে ভাই। আমরা রাস্তাঘাটে বের হইলে আর কিছু ধরুক আর না ধরুক আমাদের ধরবে, আমাদের বাইকারদের ধরে হয়রানি করবে, মামলা দিবে, এই করবে সেই করবে, সব বৈধ সব কিছুই আছে। হ্যাঁ, আমরা ভুল করি, আমাদের কোনো মাপ নাই, আমাদের কোনো মাফই নেই। মাপ খালি হচ্ছে অন্য টেসলাদের, ওগুলোর সাথে কিছু করতে পারে না। ওদের ইউনিটি দেখছেন রে ভাই, টেসলা যারা চালায় তাদের ইউনিটি দেখছেন, মাথা নষ্ট ইউনিটি। আর আমাদের কোনো বাইকার কমিউনিটির কোনো ইউনিটি নেই যে আমরা একসাথে হয়ে, আমরা এই কোনো কোম্পানির না হয়ে, মানে স্পেসিফিক কোনো কোম্পানির না হয়ে আমরা সবাই একীভূত মানে কেন্দ্রীভূত হয়ে আমরা যে একটা কাজ করব, ওই জিনিসটাও কিন্তু আমাদের মধ্যে এই ইউনিটিটাও নাই। আর যারা সুশীল আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা হচ্ছে দেখবে যে তাদের লাভ কোথায় আছে এবং তাদের বিজনেস ভালো হবে কোনটাতে, তখন সেটাতে যাবে। এছাড়া কেউই এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউই কথা বলবে না। তো ভাই কথা বললে না বললেও সমস্যা নাই, আমরা যারা আছি সাধারণ যারা বাইকার আছি তাদেরকেই ভয়েস রেজ করতে হবে, তাদেরকেই নিয়ে এই কি বলে এই কর্মসূচি চালায় যাইতে হবে। আর আমরা চাই একটা শান্তিপূর্ণ একটা কর্মসূচি বা মানববন্ধন চাবো, আর সেটাতে আমি ইনশাল্লাহ থাকবো। আর যাই হোক, এখন কথা যেটা হচ্ছে যে আমি ভাই কর দিব না, আমি কর দিতে একদমই রাজি না। কারণ আমি অলরেডি লস প্রজেক্টে আছি ভাই। একটা মানুষের ভাই এই যে বাইকের যে সার্ভিসিং, ভাই এই যে যারা রাইড শেয়ার করে তাদের ভাই এই সার্ভিসিং করার টাকা থাকে না ভাই, এটা জানেন? সার্ভিসিং করার পর্যন্ত টাকা থাকে না। যে দেখেন আপনি তাদের বাইকের অবস্থা দেখেন, আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমরা ভাই মধ্যবিত্ত মানুষ ভাই, একটা শখ করে, এটা শখের জিনিসও না, আমরা দেখেন এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই যে দেখেন আপনি কেউ অফিসে যাচ্ছে, কেউ তার এমনও মানুষ আছে যে 60-70 কিলোমিটারও কিন্তু বাইক চালায় পার ডে। তো কেন বাইক চালায়? তার অফিসের কাজে বা তার ব্যবসায়ের কাজে, হ্যাঁ, বাইক চালাইতে হয়। ভাই ছাপড়ি মাপড়ির বিষয় আলাদা, ভাই ছাপড়ি মাপড়ির বিষয় আলাদা। তো ওদেরকে ভাই কিছু একটা করেন, সমস্যা নাই। কিন্তু যারা এক্স্যাক্টলি তার কাজটাই করে, শুধু তার কাজের জন্যই তার পারপাস সার্ভ করবে এমন কিছু করে, হ্যাঁ, তাদের ভাই এই জিনিসটা করেন না ভাই। তাদের তো স্যালারি বাড়ে নাই ভাই, তাদের তো কাজের মান উন্নয়ন হয় নাই, জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই। তো ভাই আপনি কিভাবে একটা কর আপনি বললেন আর দিয়ে দিবে? হ্যাঁ, এটা হয় ভাই? আমাদের দিনের পর দিন খরচ বাড়তেছে, কিন্তু আমাদের কিছু বাড়তেছে না, বাড়তেছে স্যালারি, না বাড়তেছে হচ্ছে বিজনেসের কোনো গতি পাইতেছি, কোনো কিছুই পাইতেছি না। তার মধ্যে যদি ভাই এইভাবে হয় তাহলে কেমনে কেমনে ভাই? না ভাই, এরা কর দেওয়া যায় না ভাই, এরা একটা একটা সলিউশনে আসা উচিত। এটা আমার মতামত, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আম, এইভাবে হয় না, এইভাবে আসলেই হয় না। আমি একটা 1000 সিসির বাইক চালাইতাম, তখন আমি 5,000 টাকা না 10,000 টাকায় দিতাম, তখন এটা একটা ট্যাক্স ধরলে একটা বিষয় থাকতো। তাও থেকে চালাইতাম ZX25, এটা চালাইতাম বা 10R চালাইতাম, একটা হইল তো তাইলে একটা বিষয় থাকতো। একটা এক্সপেন্সিভ একটা বাইক চালাইতাম যে খুবই দামি বাইক, তখন এটা মানায়। এটা এটা ভাই মানায় ভাই, 150 সিসির একটা বাইকের মধ্যে আপনি 5,000 টাকা কর আরোপ করতেছেন, এটা হয়? এটা কেমনে হয় ভাই? ও আরেকটা বিষয় দেখলাম হচ্ছে আবার এআই মামলা। এই এত কিছু মরার উপরে খাড়ার ঘা বলতে একটা কথা আছে না, এখন আবার আছে এআই মামলা।
তো ওই যে দেখেন সিগন্যাল দিছে, সবাই দাঁড়ায় আছে। আগে কিন্তু এটা হইতো না। আবার এই যে দেখেন ফুটপাথ দিয়ে যেতেছে, যদি এখানে এআই ক্যামেরা বসায় থাকে তাহলে কিন্তু কট। এক লোকে বলতেছে যে ভিডিওতে বলতেছে, নিউজের নিউজে দেখতেছিলাম যে সে ভুলবশত হোক আর তার অ্যাবসেন্ট মাইন্ডে হোক আর যেমনি হোক, তার অভ্যাসই হচ্ছে যে ফুটপাথ থেকে বাইক চালাবে। তো সেই জিনিসটা করছে, অটোমেটিকলি তার কাছে মামলা চলে গেছে। ওই যে দেখছেন ধরে ফেলছে অলরেডি, তো অটোমেটিকলি মামলা চলে গেছে। তো এই বিষয়টা, যেটা ফুটপাথ থেকে বাইক চালায় 2,000 টাকার মামলা, একদম বাসায় ডিরেক্ট বাসায় আপনার চলে যাবে মামলার কপি। কোনো প্যারা হবে না, কোনো প্যারা নাই, আপনাকে কেউ বিরক্তও করবে না রাস্তাঘাটে। আর বিরক্ত করার জন্য মাঝে মাঝে তো আসেই আমাদের সার্জেন্ট ভাইরা। হ্যাঁ, এখন আবার আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে ভাই, অন্যের ভুলের জন্য কিন্তু আপনার মামলা খেতে পারেন। আবার দেখেন, আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে সিগন্যালের মধ্যে দাঁড়ায় আছি, হেলমেটটা খুইলা একটু বাতাস, একটু মানে গরমের কারণে একটু হেলমেটটা খুইলা বাতাস নিতেছি, কিন্তু তখন দেখা গেছে কি, যে অন্যের ভুলের কারণে অন্যজনের হেলমেট খুলছে, আমি মামলা খেতেছি। মানে সামনের জনের বাইকারের জন্য আমার মামলা খেতে হইতেছে। এইটা সর্ট আউট করা উচিত। একজনের ভুলের জন্য যেন আরেকজন ভুলের খেসার না টানতে হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো কি পরিমাণ বাইক রে ভাই, এদের মধ্যে আমাদের মধ্যে আসলে কোনো ইউনিটি নেই। রিক্সাওয়ালাদের মধ্যে যে পরিমাণ ইউনিটি আছে, এই রাস্তাঘাটের মধ্যে তারা যেভাবে নাইমা গেছে বা নাইমা যায়, তাদেরও একটা সংগঠন আছে। আমাদের কিছুই নেই, আমাদের আসলেই কিছু নাই। আমরা খালি তেল ভরবো, বাইক চালাবো, এটাই, আর কিছুই না। তো আপনার কি মতামত সেটাও জানায় দিয়েন, কমেন্টের মাধ্যমে জানায়েন। এবং আপনিও কি আমার মতো কর দিতে চান না, বা কেন চান না, সেটাও কমেন্টে লিখেন। আর আমার থেকে যদি মানে আমি তো দিব না, আমি তো দিতে চাই না। কারণ আমি কেন দিব? কারণ আমার আমার অলরেডি আমি মরার উপরে খাড়ার ঘা। তো খাড়ার ঘা কারণ হচ্ছে রিসেন্ট, মানে এটা সবারই ভাই, বা আমরা তো ভাই অত হাই সোসাইটি বিলং করি না, তাই না? আমরা তো অত লাক্সারিয়াস লাইফ লিড করি না, আমরা তো ল্যাভিশ লাইফ লিড করি না। আমরা তো মানুষের যেমন আছে না, যে ধরেন উচ্চ উচ্চাকাঙ্ক্ষী বা মানে এক্সট্রিম পর্যায়ের শখ, বা হ্যাঁ ওরকম তো কিছু করতেছি না। আমরা করতেছি ভাই ডেইলি লাইফ লিড করতেছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন একটা লাইফ লিড করতেছি। তো আমাদের আমাদের উপর যদি কর চাপায় দেয়, তাহলে আমরা তো এইভাবে রিয়েক্ট করবই, স্বাভাবিক। আমরা তো এইভাবে বায়াসড হবই, স্বাভাবিক। তো আমাদের যারা নীতি নির্ধারক আছে, তাদেরও এটা পুনর্বিবেচনা করা উচিত। তাইলেই আমি মনে করি যে এটার সলিউশন আসবে। এখন সবাই এআই মামলার ভয়ে আর কি সিগন্যাল ছাড়ার পরেও লেট করে। কারণ ভাই কখন না কখন ভাই মারা দেয় মামলার কপি বাসায়, এটা একটা ভয় সবারই কাজ করে। এমনি বাঁচি না, নানান প্যারার মধ্যে রাস্তার মধ্যে বেরোলে ভাই, এখন এখন করা উচিত কি জানেন? আমার কাছে একটা সলিউশন আছে। 80-90 হাজার টাকা ভাই, আমি খোঁজ খবর নিছি ভাই, 80-90 হাজার টাকার মধ্যে একটা টেসলা কিনেন, আমিও কিনি। বাইক বাদ দেন ভাই, এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওই টেসলা নিয়া ভাড়া মারতে মারতে আমু, ভাড়া মারতে মারতে জামু। তো মুঝে ভাই আর সময় ভাই যাইব যাইব মহাখালী ডিভাইচেস কইতে কইতে আমু, ভাড়া মারতে মারতে আমু, একটা লুঙ্গি পরুম, লুঙ্গি পইরা তারপরে আসমু, যে ভাড়া মারমু। ভাড়া মারতে মারতে আমু, টাকা 2 টাকা ইনকামও হইলো, কোনো মামলার কোনো ভয় নাই। খালি রিক্সা চালামু, রিক্সা চালাই, মানে কি বলে, টেসলা রিক্সা না, সরি, টেসলা চালাইতে আমু, আবার যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে সুন্দর মতো বাসায় যাবো গা। সুন্দর ভাই, সিস্টেমটা কেমন ভাই? আপনারা কমেন্টে অবশ্যই জানান।
যে এটা এটা আমি করবো, চিন্তা করছি ভাই বাইক বুইক বেচা দিয়া এটাই করতে হইব। কারণ টেসলা ওই রকম বাইকের মতোই চলে ভাই, কোনো প্যারা নাই, রিল্যাক্স। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করেন। আর ভালো লাগলে লাইক দিয়েন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনার মতামত অবশ্যই জানাবেন, আপনার মতামতের অপেক্ষা থাকবে। এবং কমেন্ট করবেন অবশ্যই এই এই বিষয়ে, যে বাইকের যে কর নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ, কর নির্ধারণ করা হবে, এটা যে একটা এটা নিয়ে হ্যাভি কন্ট্রোভার্সি চলতেছে। তো এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেন আমরা এটা নিয়ে আরও ডিসকাস করব। এবং এটা নিয়ে যদি কোনো ফিউচারে যদি কোনো মানববন্ধন অথবা যদি কোনো অ্যাটেম্প নেওয়া হয় তাহলে আমাকে সেখানে পাবেন, শান্তিপূর্ণ মানববন্ধন। তাহলে সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।